আশাপূর্ণা দেবীর একটা বই নিয়ে কথা বলবো। বইটির নাম হচ্ছে 'এখানে ওখানে সেখানে'। বলবো এই বইটির যে বেশ কয়েকটি চরিত্র আছে তাদের নিয়ে, এবং আমার কাছে বলতে গেলে প্রত্যেকটি চরিত্র আমার কাছে খুবই দারুণ লেগেছে, এবং আমার কাছে মনে হয়েছে লেখিকা একেকটি চরিত্রকে এমনভাবে ফুটিয়ে তুলেছে যে আপনি যখন পড়তে বসবেন পাঠক হিসেবে আপনারও তাদের চরিত্র নিয়ে হচ্ছে আপনার প্রশ্ন জাগবে, এবং কখনো আপনি হাসবেন, এবং কখনো আ চরিত্রকে লেখিকা এমনভাবে ফুটিয়ে তুলেছেন যে আপনার মনে প্রশ্ন জাগবে যে এই চরিত্রটা এভাবে হলো কেন? বা হচ্ছে এই চরিত্রটা আরেকটু এভাবে হলে পারতো, অন্যরকম হলে পারতো। আসলে মানুষের লাইফ যে আপনি হয়তোবা আজকে চিন্তা করছেন যে আপনি ওই রাস্তায় যাবেন। কিন্তু আসলে পরিস্থিতি বা আপনার জীবন আপনাকে হয়তোবা ওই রাস্তায় যেতে দিবে না। আপনাকে অন্য রাস্তায় নিয়ে যাবে। আন বেশ কয়েকটি চরিত্র হচ্ছে আমাকে খুব টেনেছে। যে তাদের যে জীবনযাত্রা এবং তাদের যে চিন্তা, তাদের কষ্ট, তাদের সুখ, এবং সবচেয়ে আমার যে চরিত্রটি ভালো লেগেছে সেটি হচ্ছে আ প্রভাস বাবুকে। এমন একটা পর্যায়ে হয়তোবা নিজেকে আ দেখব যে আসলে যেটা আসলে আমাদের কারোরই কাম্য নয়। আমরা সবাই হচ্ছে একাকিত্ব জিনিসটাকে ভয় পাই, এবং একাকিত্ব জিনিসটাকে আসলে ভয় অনেকে পায় হয়তোবা অনেকে পায় না। কিন্তু কম বেশি আমার কাছে মনে হয় সবাই আমরা একাকিত্ব জিনিসটাকে কোনো না কোনোভাবে ভয় পাই। এবং এখান থেকে ছুটার জন্য হচ্ছে আমরা অনেক ধরনের পথ অবলম্বন করি। অনেকে হয়তোবা পারি, অনেকে হয়তোবা পারি না। ঠিক তেমনই একজন মানুষ হচ্ছেন প্রভাস বাবু। যিনি ধীরে তার সংসারটি গড়েছেন, এবং বলা যেতে পারে একটা সুখী একটা সংসার। এবং একটা সময় দেখা যায় যে তার যিনি ওয়াইফ ছিলেন, স্ত্রী, তিনি একটা সময় মারা যান, এবং তিনি যখন মারা যান তখনই তার আসলে আসল জীবনটা শুরু হয় আমার মতে। কারণ তার তিলে গড়া সংসারটাই দেখা যায় যে তিনি সেখানে প্রাধান্য পাচ্ছে না, এবং তার নিজের বাড়িতেই হচ্ছে তার মনে হচ্ছে যে তিনি কারাগারে আছেন, এবং যেকোনো ধরনের অভিব্যক্তি প্রকাশ করার আ ক্ষমতা তিনি পাচ্ছেন না, বা হচ্ছে সাহস তিনি পাচ্ছেন। মানে তার ছেলেদের এবং বউদের কথাই তাকে চলতে হচ্ছে। তো এই জিনিসগুলো আসলে একজন বয়স্ক মানুষ হিসেবে এই জিনিসগুলো হচ্ছে প্রভাস বাবুর পক্ষে নিতান্তই খুবই কঠিন হয়ে পড়ছিল। এবং একটা সময় তিনি সিদ্ধান্ত নেন যে তিনি খুব কম কথা বলবেন। সিদ্ধান্ত নেন যে তিনি খুব কম ভাষায় কথা বলবেন, এবং নিজেকে তিনি গুটিয়ে নেবেন, এবং পরিবারের বাদবাকি যেসব বিষয় আসে এসবে তিনি নাক গলাবেন না। এবং একটা সময় তিনি তার ছোট ছেলে সৌম্য, যিনি হচ্ছে একজন রাজনীতিবিদ, আ তার কাছে আবদার করে যে সে যেন তাকে একটি ওল্ড হোমে হচ্ছে রেখে আসে। এবং সৌম্য রাজনৈতিকভাবে সে হচ্ছে একটি সংগঠনের সাথে জড়িত, এবং সে খুবই দক্ষ একজন আ রাজনৈতিক সদস্য। এবং দেখা যায় যে সে যত ভালোই একজন সংগঠক হোক না কেন, দেখা যায় যে সে তার পরিবারের প্রতি, বাবার প্রতি যে একজন সন্তানের যে দায়িত্ব, এইসব বিষয়ে সে হচ্ছে বেশ কিছুদিনের জন্য বলা যেতে পারে সে খুবই এইসব বিষয় নিয়ে খুবই সে অজ্ঞ ছিল, বা হচ্ছে দায়িত্বহীনতায় ছিল, এবং সে হয়তোবা ঠিকমতো তার বাবার সাথেও মত বিনিময় করতো না। তো এইসব বিষয়ের জন্য হচ্ছে তার বাবা আরো বেশি একাকিত্ব বোধ করে, এবং একটা সময় সে ঠিক করে যে না, সে এখন সবকিছু হচ্ছে ঠিক করে ফেলবে, এবং সে বাবার জন্য হচ্ছে আহ বিয়ে করবে, এবং যাতে সে হচ্ছে সঙ্গ পায়। তো তার এই চেষ্টাও দেখা যায় যে ঘটনাক্রমে কোনো না কোনো ভাবে হচ্ছে আসলে তার চিন্তার সাথে তার ভাবনার সাথে তার আসলে বাস্তব জীবন আসলে মিল খায় না। তো এই জায়গাটা আমাকে খুব পাঠক হিসেবে আমাকে খুব হতাশ করেছে। আমি আশা করেছিলাম যে আ খুবই হ্যাপি একটা এন্ডিং হবে, বা হচ্ছে সৌম্য প্রকৃতির সাথে হয়তোবা সুখে একটা সংসার করবে, যেহেতু তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো ছিল। কিন্তু এরকম কোনো কিছু ঘটেনি। তো পাঠক হিসেবে আমার এই জায়গায় হতাশ থেকে গেছে। এবং একই সাথে প্রভাসবাবুর চরিত্র আমার কাছে খুবই মনে হয়েছে যে এটাই প্রধান চরিত্র। কারণ এবং একটা সময় দেখা যায় যে তারা আ দলের সদস্য খুঁজতে থাকে, যে সদস্য বাড়ানোর জন্য তারা মানুষ খুঁজতে থাকে। কিন্তু আসলে ওরকম মানুষ তারা আসলেই পায় না। একটা সময় তারা ঠিক করলো যে তারা যারা শিশু শ্রম দেয় তাদের জন্য তারা কাজ করবে। তো এভাবে হচ্ছে পুরো গল্পটা এগোয়, এবং এখানে বিশেষত একজন পলিটিক্যালি মানুষের যে চিন্তা ভাবনা, যিনি হচ্ছে রাজনীতি করেন, তার যে চিন্তা ভাবনা, তার যে জীবনযাপন, বা তার যে চেষ্টা আকাঙ্ক্ষা, এই বিষয়গুলো হচ্ছে তিনি গল্পের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এবং আমার একটা জায়গায় মনে হয়েছে ভবেশ বাবুর যে ক্যারেক্টার, এটা খুবই আমার কাছে মনে হচ্ছে ইউনিক, এবং একই সাথে ওনার যে ক্যারেক্টার এবং ওনার যে গল্পের সাথে তার যে মিশে যাওয়া, এই যে ক্যারেক্টার, এটাকে লেখিকা আরেকটু দীর্ঘায়ু করতে পারতো, বা হচ্ছে আরেকটু প্রসারিত করতে পারতো আমার কাছে মনে হয়। কারণ আমার কাছে মনে হয়েছে রাজনৈতিক জায়গা থেকে একজন নেতাকে তিনি প্রথমে যেভাবে উপস্থাপন করেছেন, তার আসলে
আরো একটু তাকে দীর্ঘভাবে তার চরিত্রটাকে আরো কিছুক্ষণ বাঁচিয়ে রাখা যেত। কিন্তু লেখিকা ভবেশবাবুর চরিত্র খুব সংকীর্ণ করেছেন এবং আমার কাছে মনে হয় ভবেশবাবুর চরিত্র আরেকটু দীর্ঘায়ু করলে একজন আসলে পলিটিক্যাল পার্সনের যে চিন্তা ভাবনা সেটা আমি হয়তোবা আরেকটু কানেক্ট করতে পারতাম। তারপর আমরা দেখি যে ব্রততী নামের একটি মেয়ে যে সৌম্যর প্রেমিকাও বলা যেতে পারে, আবার বেশ ভালো বান্ধবীও বলা যেতে পারে। দেখা যায় যে তারা একটা সময় সিদ্ধান্ত নেয় যে তারা বিয়ে করবে, কিন্তু আসলে বাস্তবতার কাছে ব্রততী নামের মেয়েটা আসলে হেরে যায় এবং সে সিদ্ধান্ত নেয় যে সে বিয়ে করবে না, সে তার মার সাথেই থাকবে। তো আসলে একটা ফ্যামিলির মধ্যে যে অনেক ধরনের সিচুয়েশন যায়, এই জিনিসগুলোর মূলত আহ, এখানে লেখিকা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন প্রতিটি চরিত্রের মাধ্যমে। এবং এছাড়াও উদয় নামে একটি ছেলে আছে যে খুব পাকনা একটা ছেলে এবং 10-12 বছরের একটা ছেলে, গ্রাম থেকে উঠে আসা একদম সহজ সরল একটা ছেলে, কিন্তু এই ছেলের আসলে এমন এমন প্রশ্ন ছুড়ে দেয় গল্পে, যেগুলো আসলে অনেক সময় আমাদেরকে হাসির খোরাক জাগায়। তো এরপর একটি চরিত্র আছে লাবু নামে একটি চরিত্র, যেটি প্রভাস বাবুর বাড়ির হেল্পিং হ্যান্ড বলা যেতে পারে এবং সে সেখানেই বড় হয়েছে কান্নবর্তী পরিবারে। এবং লাবুর একটা দিক যখন প্রভাসবাবু দেখতে পায়, তিনি খুব অবাক হয়। তাদের বাড়িতে সে বড় হয়েছে হেল্পিং হ্যান্ড হিসেবে, এবং একটা সময় সে সিদ্ধান্ত নেয় যে সে গ্রামে চলে যাবে ছুটিতে, যেহেতু সামনে তার বিয়ে। এবং প্রভাসবাবু তাকে জিজ্ঞেস করে যে মেয়ের পক্ষ তাদেরকে পণ কতটুকু দিচ্ছে। এবং প্রভাসবাবু একটা সময় জিজ্ঞেস করে লাবুকে যে বিয়েতে অনেকে সে কী কী দিচ্ছে, তখন লাবু প্রভাসবাবুকে জানায় যে সে কোনো কিছু দিচ্ছে না, উল্টা সে মেয়ের কাছ থেকে পণ পাচ্ছে। সো এই বিষয়গুলোর মাধ্যমে কথা যৌতুক প্রথা বা প্রক্রিয়া, এই জিনিসগুলো ফুটিয়ে তুলেছেন। এবং লাবুর মতো একজন কাজের লোক, যিনি যে পড়াশোনা করেনি কখনো, যে যার অক্ষর জ্ঞানের কোনো ক্ষমতা নেই বা জানা নেই, সে ছেলেটি কীভাবে একটা মেয়ের কাছ থেকে সে পণ চাইতে পারে, এই বিষয়গুলো ভবিষ্যৎকে খুব ভাবাচ্ছিল। বা একটা সময় তিনি প্রশ্ন করলো যে মেয়ের মা তো নিশ্চয়ই অনেক টাকা পেয়েছে। তখন লাবু বলে যে না, আমাদের ওখানে মেয়ের মারা কোনো টাকা পায় না বা মেয়ের বাবা কোনো টাকা পায় না, বরঞ্চ বর হিসেবে আমি তার কাছ থেকে 8,000 টাকা পাচ্ছি। তো সে পুরো বিষয়গুলোকে তাকে বুঝিয়ে বলে বা একটা প্রশ্ন করছে, তখন পাঠক হিসেবে মনে হবে যে এই প্রশ্নগুলো তো আপনার বা আমার। তো আমার কাছে মনে হয় এই বইটি সবাই পড়তে পারেন, এবং বইটি যেহেতু খুবই সহজ সুন্দর ভাষায় লেখা হয়েছে এবং এই বইটির মাধ্যমে খুব চমৎকার চমৎকার মেসেজ তুলে দেওয়া হয়েছে, যেটা আমার কাছে মনে হয় আমাদের প্রত্যেকের একবার হলেও পড়া উচিত। সো আজকের ব্লগ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টা।